এমন একটা জিনিসের কথা ভাবুন তো, যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে, আমাদের সব উচ্চাকাঙ্ক্ষা, প্রতিদিনের বেঁচে থাকার লড়াই, এমনকি অপরাধ জগৎ পর্যন্ত সবকিছুর পেছনে কিন্তু লুকিয়ে আছে একটাই জিনিস, টাকা। হ্যাঁ, ওই সামান্য একটা কাগজের টুকরো বা আমাদের ফোনের স্ক্রিনে ভেসে থাকা কিছু সংখ্যা, যা কিনা গোটা পৃথিবীকে চালাচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই নিরীহ দেখতে কাগজের টুকরোটার এত ক্ষমতা আসলো কোত্থেকে? কিভাবে এই প্রাণহীন জিনিসটা আজকের দিনে মানবজাতির সবকিছু নিয়ন্ত্রণ করার জায়গায় চলে আসলো? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। যেমন ধরুন আমাদের স্বপ্নের কথা, একটা ভালো পড়াশোনা, একটা দারুণ কেরিয়ার, সবকিছুর পেছনেই কিন্তু চালিকা শক্তি হিসাবে এই টাকাই কাজ করে। শুধু স্বপ্নই বা কেন, আমাদের প্রতিদিনের বেঁচে থাকার লড়াইটাও তো এই টাকাকে ঘিরে। এই টাকার জন্যই তো একজন রিকশা চালক কাঠফাটা রোদে প্যাডেল ঘোরান বা একজন ছাত্র ভিড় বাসে ঝুলে কলেজে যায়। আর দুঃখজনক হলেও সত্যি, এই টাকার লোভেই মানুষ চুরি করে, ছিনতাই করে, এমনকি একে অন্যকে খুন পর্যন্ত করে ফেলে। সোজা কথায়, টাকা মানেই হলো ক্ষমতা। এটা সম্মান এনে দেয়, প্রভাব তৈরি করে, আর পৃথিবীকে নিয়ন্ত্রণ করার একটা শক্তি দেয়। বলা যায় এটাই আমাদের আধুনিক সভ্যতার মূল ইঞ্জিন। আচ্ছা, তো এই যে টাকা, এর জন্মটা হলো কিভাবে? আমরা তো সবাই ছোটবেলায় বইতে পড়েছি, তাই না, যে বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম থেকেই এর শুরু। কিন্তু আসল গল্পটা তার থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং। ধারণাটা হলো মেসোপটেমিয়ার প্রাচীন উপজাতিরা ধরুন শস্যের বদলে জুতো নিত, আর এভাবেই নাকি বিনিময় প্রথার শুরু। কিন্তু এই খুব পরিচিত গল্পের মধ্যেই একটা বিশাল ভুল লুকিয়ে আছে। এই যে দেখুন, নৃতত্ত্ববিদ ডেভিড গ্রেবার কি বলছেন। তার মতে একটা গোটা সমাজ শুধু বিনিময় প্রথার উপর চলত, এই ধারণাটাই আসলে একটা মিথ, একটা বানানো গল্প। ইতিহাসবিদরা আজ পর্যন্ত এমন কোনো সমাজের বাস্তব প্রমাণই পাননি। এর পেছনের কারণটা কি? কারণটা হলো একটা বিরাট সমস্যা, যেটাকে বলা হয় ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্স। মানে ব্যাপারটা সহজ করে বলি, ধরুন আপনার কাছে শস্য আছে আর আপনার দরকার একজোড়া জুতো, কিন্তু মুচির তো শস্যের দরকার নেই, তার লাগবে কাপড়। তাহলে কি আপনাদের মধ্যে লেনদেনটা হবে? একেবারেই না। আর ঠিক এই কারণেই বার্টার সিস্টেম কখনোই একটা সমাজের প্রধান অর্থনৈতিক ব্যবস্থা হয়ে উঠতে পারেনি। তাহলে প্রশ্ন হলো, আদিম সমাজ চলতোটা কিভাবে? ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি বলছেন, তারা চলত পারস্পরিক বিশ্বাস আর এক ধরনের উপকার ও বাধ্যবাধকতার অর্থনীতির ওপর। মানে ছোট ছোট গোষ্ঠী বা গোত্রে তো সবাই সবাইকে চিনত, বিশ্বাস করত। ব্যাপারটা ছিল এমন যে আজ আপনি আমাকে সাহায্য করলেন, কাল আমি আপনাকে করব। পুরো সিস্টেমটা চলত একটা সামাজিক ধারদানার খাতার মতো। কিন্তু সমস্যাটা শুরু হলো যখন জনসংখ্যা বাড়তে লাগলো, বড় বড় শহর তৈরি হলো। তখন তো আর সবাই সবাইকে চেনে না, ফলে ওই পুরনো বিশ্বাসটাও আর কাজ করল না। ঠিক তখনই দরকার পড়ল একটা নতুন সিস্টেমের। আর তখন মানুষ এমন সব জিনিসকে টাকা হিসাবে ব্যবহার করতে শুরু করলো, যেগুলোর নিজেরই একটা দাম আছে। যেমন গরু ছাগল, লবণ, তামাক, পশুর চামড়া, এমনকি কড়ি। আর মজার ব্যাপার কি জানেন? প্রশান্ত মহাসাগরের ইয়াব দ্বীপে 5 টন ওজনের এক একটা বিশাল পাথরকেও টাকা হিসাবে ব্যবহার করা হতো। ভাবা যায়? কিন্তু এই জিনিসপত্র দিয়ে লেনদেনেরও একটা সমস্যা ছিল। মানে একটা ছাগলের দাম আর একটা কড়ির দাম তো আর এক হতে পারে না, তাই না? এই সমস্যার সমাধান হিসেবেই এলো ধাতব মুদ্রা। প্রায় 5000 বছর আগে মেসোপটেমিয়ানরা শেকেল নামে রূপোর একটা মুদ্রা বানায়। আর এর অনেক পরে, প্রায় 2600 বছর আগে, আজকের তুরস্কে লিডিয়ানরা সোনা আর রূপো মিশিয়ে পৃথিবীর প্রথম স্ট্যান্ডার্ডাইজড বা নির্দিষ্ট মানের মুদ্রা তৈরি করে, যেটার নাম ছিল স্টেটার। আর এই মুদ্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা কি ছিল জানেন? এর গায়ে খোদাই করা রাজার ছবি। এটা কিন্তু শুধু সৌন্দর্যের জন্য ছিল না, এটা ছিল আসলে রাজার পক্ষ থেকে একটা গ্যারান্টি, একটা প্রতিশ্রুতি যে এই মুদ্রাটার একটা নির্দিষ্ট দাম আছে। আর এই প্রতিশ্রুতি জোরেই দুজন অচেনা মানুষও একে অপরের সাথে নিশ্চিন্তে লেনদেন করতে পারত। মানে বিশ্বাসটা তৈরি হলো ক্ষমতার জোরে। ধাতব মুদ্রা তো জীবন অনেক সহজ করে দিল, কিন্তু বড়সড় ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে দূর দূরান্তে বাণিজ্যের জন্য নতুন সমস্যা দেখা দিল। একবার ভাবুন তো, জাহাজে করে হাজার হাজার ভারী মুদ্রা নিয়ে যাওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ ছিল। এই সমস্যার এক যুগান্তকারী সমাধান এলো চীন থেকে। 7ম শতকে সম্রাট কুবলাই খান গাছের ছাল দিয়ে তৈরি করলেন পৃথিবীর প্রথম কাগজের নোট। এটা আসলে ছিল সরকারের পক্ষ থেকে একটা IOU বা আমি তোমার কাছে ঋণী লেখা দলিলের মতো। মানে সরকার কথা দিচ্ছে যে এই কাগজটা দেখালেই রাজকোষ থেকে সমমূল্যের সোনা ফেরত পাওয়া যাবে। প্রথম দিকে এই সিস্টেমটা কিন্তু দারুণ কাজ করছিল। ধরুন একটা নোটের বিনিময়ে একটা পাউরুটি পাওয়া যাচ্ছে, সবকিছুর দাম বেশ স্থিতিশীল। কিন্তু
এরপরই জন্ম হলো অর্থনীতির এক ভয়ঙ্কর দৈত্যের। নাম তার মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। হলোটা কি? কিছু লোভী ব্যাংক তাদের কোষাগারে যতটা সোনা আছে তার থেকে অনেক অনেক বেশি কাগজের নোট ছাপিয়ে বাজারে ছেড়ে দিল। ফলাফল, যে পাওলোটি আগে একটা নোটে পাওয়া যেত এখন সেটার জন্যেই 10টা নোট গুনতে হচ্ছে। আর স্বাভাবিকভাবেই মানুষ ব্যাংকের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলল। এই চরম বিশৃঙ্খলা সামাল দিতেই চালু হলো গোল্ড স্ট্যান্ডার্ড। নিয়মটা সহজ, সরকারের কোষাগারে যতটুকু সোনা জমা থাকবে ঠিক ততটুকুই নোট ছাপানো যাবে। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। এরপর টাকা তার শেষ বাস্তব অবলম্বনটাও হারাতে যাচ্ছিল। ঘটনাটা ঘটে 1930 সালের বিশ্বজোড়া মহামন্দার পার। অর্থনীতিকে বাঁচাতে তখন একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হলো। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট ডলারের সাথে সোনার সম্পর্ক পুরোপুরি শেষ করে দিলেন, আর জন্ম হলো ফিয়াট মানির। এই ফিয়াট মানি কি? এটা হলো এমন টাকা যার পেছনে কোনো সোনা বা অন্য কোনো বাস্তব সম্পদ নেই। আজকে আমরা যে টাকা ব্যবহার করি সেটার মূল্য টিকে আছে শুধুমাত্র সরকারের একটা আদেশের উপর, একটা ঘোষণার উপর। তাহলে প্রশ্নটা আবার ফিরে এলো, এই যে কাগজের টুকরো যার পেছনে কোনো সোনা নেই, এর দামটা তাহলে কিসের ভিত্তিতে? উত্তরটা দিচ্ছেন ইউভাল নোয়া হারারি। তিনি বলছেন, টাকা হলো পারস্পরিক বিশ্বাসের সবচেয়ে সার্বজনীন এবং সবচেয়ে কার্যকর ব্যবস্থা। মানে এই টাকার দাম আছে কারণ আমরা সবাই মিলে বিশ্বাস করি যে এর দাম আছে। এই সম্মিলিত বিশ্বাসটাই হলো আসল ম্যাজিক। আর এই বিশ্বাসের ধারণাটা এতটাই শক্তিশালী যে এর ওপর ভর করেই আমরা এমন এক যুগে এসে পৌঁছেছি যেখানে টাকা আর চোখেও দেখা যায় না। ডিজিটাল লেনদেনের যুগে টাকা এখন শুধুই আমাদের কম্পিউটার বা ফোনের স্ক্রিনের কিছু সংখ্যা। এই ডিজিটাল যুগের সবচেয়ে বড় উদাহরণ বোধহয় ক্রিপ্টোকারেন্সি। একবার ভাবুন তো, 2009 সালে যে বিটকয়েনের দাম ছিল 0, সেই একটা বিটকয়েনের দামই 2021 সালে গিয়ে দাঁড়ায় প্রায় $60,000। এর পেছনে কোনো সরকার নেই, কোনো ব্যাংক নেই, আছে শুধু কিছু কম্পিউটার কোড আর মানুষের সেই অটুট বিশ্বাস। কি অবিশ্বাস্য ব্যাপার, তাই না? তাহলে টাকার এই পুরো ইতিহাস থেকে আমরা কি শিখলাম? একদিকে টাকা সন্দেহ নিঃসন্দেহে মানবজাতির সেরা আবিষ্কারগুলোর একটা, যা কোটি কোটি মানুষকে একসাথে কাজ করতে সাহায্য করেছে। আবার অন্যদিকে এটা একটা মায়ার মতো, একটা বিভ্রম যা টিকে আছে শুধু আমাদের সম্মিলিত বিশ্বাসের উপর। তাহলে শেষ প্রশ্নটা এটাই, টাকা কি মানব সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কার নাকি সবচেয়ে বড় বিভ্রম? ব্যাপারটা সোচনে মতো, তাই না?